প্রবাসীদের কেতন অনুষ্ঠানটি এনটিভি ইউরোপ লন্ডন কর্তৃক প্রচারিত। আপনারা বিশ্বের যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। আপনারা জানেন যে মাহে রমজান শেষ হওয়ার পরে আমরা ঈদ উদযাপন করেছি, ঈদের আনন্দের শুভেচ্ছা জানাচ্ছি। সারা বিশ্বের আজ মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। আমি ফিলিস্তিনের মুসলমানদের সহানুভূতি প্রকাশ করছি এবং যে এখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আমাদের প্রবাসীরাও অনেক ভাইরা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যারা অসুস্থ হয়েছেন ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলমানদের যারা অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা জানেন পাশাপাশি যে আর্থকুইকে বারবার অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, তাদেরকেও তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা আজকের আমাদের এই অনুষ্ঠানটা শুরু করব। এবং আমরা সারা বিশ্বের মানবতাবাদী মানুষের কাছে আহ্বান করব যে আজকের যে এই ফিলিস্তিনের মুসলমানদের এই অত্যাচার নির্যাতনের যে পক্ষে তাদের দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন প্রবাসীদের কেতন প্রবাসীদের সুখ দুঃখের কথা বলে থাকে। আমরা রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে আজ সহযোগিতা করে যাচ্ছে পাহাড় সমান আমাদের, ইনশাল্লাহ আমাদের যে রেমিটেন্স এই দিয়ে আমাদের দেশ চলছে। তাই প্রবাসীদের দেশের প্রতি চিন্তা আছে, মায়া মমতা আছে। তাই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সমাজ বিনিময়েও প্রবাসীদের কিছু বলার অধিকার আছে। তাই আমরা প্রবাসীদের কথা বলার জন্য আজকে আমরা দুজন অতিথিকে নিয়ে আসছি। কথা তিনজন, আমাদের একজন আসতে পারেননি, রাস্তায় জ্যামে পড়ে গেছেন। দুজনকে আমি আমার যিনি বামে আছেন অত্যন্ত প্রমিনেন্ট, আপনারা ওনাকে অনেকে চিনেন জানেন, আমাদের মোখলেসুর রহমান চৌধুরী, ফর্মার অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, এক্স মিনিস্টার, ফর্মার প্রেসিডেন্ট অফ ওকাফ অ্যান্ড সার্ভিং এজ দ্য এডিটর ইন চিফ অফ বাংলাদেশ ওয়ার্ল্ড। এবং গত মাসে আর একটা সংগঠন এখানে হয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব, সেটা চিফ পেট্রন। আসসালামু আলাইকুম মুখলেস ভাই, ভালো আছেন আপনি? ভালো, জি আপনাদের সবাইকে শুভেচ্ছা। জি, আপনাকে শুভেচ্ছা আসার জন্য। এবার যিনি আমার ডাইন পাশে আছেন উনি আমাদের এমডি হাসনাত আল হাবিব, উনি ভাইস প্রেসিডেন্ট ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ইউকে। উনি মানবাধিকার কর্মী, মানবাধিকার নিয়ে কাজ করছেন এবং বিশেষ করে বিভিন্ন সভা সেমিনার উনি আমাদের যে এখানে ব্রিটিশ পার্লামেন্ট, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্সে উনি এখানে স্পিকিং দিয়ে আসছেন। নট অনলি বাংলাদেশের মানবাধিকার, সারা বিশ্বের হিউম্যান রাইটস ভায়োলেশনের বিরুদ্ধে এবং পক্ষে শান্তির পিসফুল কান্ট্রি প্রতিষ্ঠার জন্য উনি সংগ্রাম করে যাচ্ছেন। জনাব এমডি হাসনাত আল হাবিব, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনাকে ঈদের শুভেচ্ছা, এনটিভি পরিবারকে শুভেচ্ছা, এবং দর্শকবৃন্দ যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সকলের জানাই ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। এবং আমার ফিলিস্তিনি ভাই বোন যারা এই নির্যাতনের শিকার হচ্ছেন তাদের প্রতি আমার রইল সহমর্মিতা। ওকে, ধন্যবাদ। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা আমাদের যে প্রবাসীদেরকে নিয়ে কথা বলি, আমি সর্বপ্রথমে আমাদের আজকে বিজ্ঞ আলোচক ওনার কাছে আমার প্রশ্ন যে আমরা প্রবাসীদের অনেক ব্যাপার স্যাপার, যেমন আমাদের 1,20,00,000 প্রবাসী, আমাদের বিগত সরকারগুলি বলেই গেছে কিন্তু ভোট অধিকার আমরা এখনো প্রয়োগ করতে পারিনি। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে প্রবাসে আমাদের ভোট অধিকারের জন্য ওনারা কাজ করছেন। তো এই ব্যাপার কতটুকু অগ্রগতি হলো কি আপনার থেকে আমরা জানতে চাই, কি করা উচিত আমাদের এই লোকগুলিকে ভোটের আওতায় আনার জন্য? ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের সরকারের কমিটমেন্ট, প্রবাসী জনগণের প্রতি, বাংলাদেশিদের প্রতি আমাদের কমিটমেন্ট এবং সরকারের দায়িত্ব এটা প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিত করা। অতীতে সব সরকার এই ব্যাপারে আশ্বাস দিয়ে এসছে এবং বর্তমানে কাজ চলছে। আজকে আমি দেখলাম নির্বাচন কমিশনার জনাব সানাউল্লাহ বলেছেন যেভাবে হোক, যে পদ্ধতিতে হোক, এবার আগামী নির্বাচনের জন্য প্রবাসীদের ভোটাধিকার হিসেবে নিশ্চিত করা হবে। এবং প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অলরেডি কাজ শুরু হয়ে গেছে মিডল ইস্টের দেশগুলোতে, ইউকে তো খুব তাড়াতাড়ি আসবে। এবং প্রবাসীদের বিষয়টা খুব কঠিন না, এটা এখন ডাটাবেজের মাধ্যমে সব কিছু করা সম্ভব। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে আর একটা প্রশ্ন তো আমরা যাচ্ছি, পরবার ভাইয়ের কাছে যাব। আমাদের যে প্রবাসীরা কিন্তু দেশকে অর্থায়ন করে, তাদের বিশেষ করে জমি, ফ্ল্যাট, বাড়ি ঘর এগুলোর উপরে বিগত দিনগুলিতে আপনি জানেন যে যত পরিমাণ আমরা রেমিটেন্স দিয়েছি কিন্তু সেটার থেকে অধিক পরিমাণ আমাদের টাকা লুট হয়ে গেছে, যেটা প্রধান উপদেষ্টা ওদিন বললেন যে লুটটা কীভাবে হয়েছে জাতিকে জানানোর জন্য, যে একটা তাদের ছেলে মেয়ে প্রবাসে পড়ে তাদের মাধ্যমে। আপনার এই ব্যাপারে মতামত কি? এরপর আমি একটা প্রশ্ন করব। এটা তো আমি দেখলাম কদিন আগে পত্রিকায় এসছে, ছেলেকে বিদেশে পড়ানোর জন্য 400 কোটি টাকা নিয়ে যাওয়া হয়েছে 3 মাসে। এবং এটা একটা শ্রোতা দেখিয়ে প্রপার চ্যানেলে
এই প্রপার চ্যানেলটা করা হয়েছে। এছাড়া যেটা হচ্ছে বিভিন্নভাবে হলমার্ক কেলেঙ্কারি 3,500 কোটি টাকা, শেয়ার বাজার কেলেঙ্কারি 22,000 কোটি টাকা, গ্রুপ লুটপাট ইসলামী ব্যাংকের নামে 2,604 কোটি টাকা, বাচ্চুর ব্যাংকের বেসিক ব্যাংকের মাধ্যমে 4,500 কোটি টাকা লুটপাট করা হয়েছে, বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারি করেছে 1,200 কোটি টাকা। এরপরে এইভাবে পিকে হালদারের ঘটনা আপনারা জানেন 3,500 কোটি টাকা, অ্যানন ট্যাক্স 5,504 কোটি টাকা, রিজার্ভ চুরি হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে 866 কোটি টাকা, ব্যাংক লুট ফার্মার্স ব্যাংক থেকে 1,800 কোটি টাকা এবং গ্রুপ কেলেঙ্কারি জনতা ব্যাংক থেকে 3,443 কোটি টাকা। এইভাবে এখন এই যে পাচার হওয়ার টাকাগুলি ফেরত দেওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার একটা পদক্ষেপ নিয়েছে, এটার অগ্রগতি সম্পর্কে কি কথা? তারা কার্যক্রম শুরু করেছেন এবং অলরেডি এই ব্যাপারে তারা বিভিন্ন দূতাবাসের মাধ্যমে, বাংলাদেশি দূতাবাসের মাধ্যমেও কাজ করছেন। এটার অগ্রগতি আছে কিছু, এবং আমার ধারণা এটা কিছু টাকা ফেরত আনা সম্ভব হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ আপনাকে। আমরা এবার যাচ্ছি আপনার আমাদের হাসান আল মাহমুদের আপনি হিউম্যান রাইটস নিয়ে কাজ করছেন। আমাদের সাথে যে ভারতের বিশাল আমাদের বাণিজ্য চুক্তি এক্সেট্রা ইত্যাদি ইত্যাদি, আমরা গত কিছুদিন থেকে দেখতে পেলাম যে আমাদের বর্তমান এই বিশেষ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার লরিয়ান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে প্রেক্ষাপট এবং মোদি ইত্যাদি বিষয় আমরা দেখলাম। বাংলাদেশ যে 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 রেজিমটা চলে গেল, এখন এই আওয়ামী লীগ সোজা কথা যেটা তাদেরকে আবার পুনর্বাসন করার জন্য কেউ বলছেন এটাকে নিষিদ্ধ করতে, কেউ বলছেন যে এটা নিষিদ্ধ করা যাবে না। এই ব্যাপারে আপনার একজন মানবাধিকার কর্মী হিসেবে একটা দলকে নিষিদ্ধ করার কি আপনি মনে করেন? Thank you for the question. I consider Awami League a terrorist organization. Terrorism is the calculated use of violence or threat of violence to attain political goals through fear, intimidation or coercion. This is one of the definition of terrorism. And Awami League as an organization perfectly fits this definition. Therefore, this organization should be designated as a terrorist organization. Not necessarily by the executive order. The declaration should come through a fair trial so that in future no question will be raised about the decision on Awami League. But there is we know the Awami League voter in Bangladesh now is 10 to 12%. What are they going to? If they prevent Awami League by trial, Bangladesh government it prevent their politics, but how they 10 or 12%, what they are going to? As you know, what happened, the Nazi party in Germany. Yes. In 1932, they won the election and they got 37.21% vote. And their main opposition party, Social Democratic Party, and they got 21% vote. They got almost double. That's popular they were at that time. Ultimately, that party turned to be a genocider. They committed genocides. Obviously, they are normal supporters, normal voters, normal activists. They are not involved or that genocides. But what the decision been taken against this party is totally banned all over the Europe. But some political parties, even their signs are not allowed. Some political parties in Bangladesh, they don't agree to prevent Awami party or Awami politics. But some Awami League leaders, they are convicted. Maybe will be convicted by the trial court. Now starting in their judgment. Okay, another question. আমরা দেখতে পেলাম যে দ্য পিপলস যে কয়েকদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে, এর পিছনে অবশ্যই কোনো ষড়যন্ত্র আছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে, ওনার মন্তব্যের সাথে আমি একমত। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে, এটা করছে কারা? তো আমি মনে করি এখানে ডিপ স্টেট তার একটা হাত আছে। আমরা যেটা চাই, আমরা চাই সরকারকে শক্তিশালী দেখতে। ডিপ স্টেট শক্তিশালী হোক সেটা আমরা চাই না। তো এখানে এমনটা হতে পারে যে আমাদের দেখেন
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে, যে ইস্যুটা রেজ হয়েছে। তো সেনাবাহিনী 2,30,000 আমাদের ফোর্স। জি তো এখানে সৈনিক, জুনিয়র অফিসার, তাদের প্রতি মানুষের আস্থা ছিল, আছে জি এবং থাকবে। জি তো বিগত 16 বছরে যে অন্যায়গুলি হয়েছে, তো অন্যায়গুলির সাথে ইনভলভ ছিল আসলে যে ইন্ডিয়ান আশীর্বাদ পুষ্ট যে শীর্ষ কর্তারা, শীর্ষ জেনারেলরা। তো তাদের যে অপকর্মগুলো, তাদের যে অন্যায়গুলো, এগুলি ডে বাই ডে জনসম্মুখে প্রকাশ হয়ে যাচ্ছে। জি তাদের সেই অন্যায়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই মানে জুনিয়র অফিসার এবং সোলজার, এই 2,30,000 বিশাল বড় ফোর্সকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছেন বলে আমি মনে করি। জি বিকজ ওই 30-35 জনের বেশি তো হবে না। আর তাদের বিরুদ্ধে আমরা এই যে প্রথম কথা বলছি, বিষয়টা এমন না। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তারা বহুত আগে থেকেই এর বিরুদ্ধে সোচ্চার, তাদের ভয়েস রেজ করছেন। তাদের থ্রুতে পুরো দেশবাসী বিষয়টা আমাদের সামনে চলে আসছে। তো দেয়ারফর এই 30-35 জন শীর্ষ কর্তার জন্য পুরা সেনাবাহিনীকে আমরা দায়ী করতে পারি না। হ্যাঁ, তো এরা আসলে মূলত এরকম একটা মানে এই কন্ট্রোভার্সি করছে বা কনস্পাইরেসি তারা করতেছে যে নিজেদেরকে সেভ করার জন্য বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনি সাধারণত আমরা দেখি মানবাধিকার কর্মী হিসাবে যে বাংলাদেশ ভারতের যে নৌত নীতি, অর্থাৎ প্রতিবেশী সুলভ আচরণ করে না, বর্ডারে হত্যা ইত্যাদি, ঠিক আছে, এগুলি বিষয়ের উপরে আপনারা মনে হয় যেন বাংলাদেশ হাই কমিশনের স্মারকলিপিও দিলেন। তা আমাদের সাথে ভারতের এই যে ট্রান্সপোর্টটা যেটা আমরা দেখলাম, এবং সাইড লাইনে বৈঠক হলো চায়নাতে, ভারত বাংলাদেশের বাণিজ্যের একটা ব্যবধান রয়েছে। $10,000 বিলিয়ন আমরা তাদের থেকে কিনি, কিন্তু তারা আমাদের থেকে নেয় না। কিন্তু যে $10,000 বিলিয়ন, একজন মানবাধিকার কর্মী হিসেবে এটা আপনার কি চোখে দেখছেন? তো এখানে একটা বাস্তবতাও আছে। তো বাস্তবতাটা এমন যে বাংলাদেশে আমরা স্পেশালি এমন কি প্রডিউস করি যেটা ভারত নেবে, এরকম স্পেশালাইজড কিন্তু এমন কিছু নাই যে আমাদের চামড়া ছিল চামড়া দেয় না, সেটা আছে না। এটা তো মানে একটা সেক্টর বললেন, এরকম এমন মানে কমনলি কিছু মিলবে এমন না যে মিলবে না। কিছু জিনিস আছে যেটা ভারত নিজে প্রডিউস করে না, এরকম হইতে পারে, যেটা সংখ্যাটা খুবই কম। আর একটা বিষয় আছে যে ও কিন্তু আপনার যে বিজনেস, আপনার রাইস হোক, বাংলাদেশের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হোক, এটা ও কখনোই হতে দেবে না। ও অলওয়েজ চাইবে যে বাংলাদেশের ইকোনমি কীভাবে দাবিয়ে রাখা যায়, অর্থাৎ প্রতিবেশী সুলভ আচরণ করে না। ধন্যবাদ। আপনার কাছে আমরা ফিরে আসবো। এবার আমরা যাচ্ছি আমাদের স্যার, গতকালকে বাংলাদেশের যে বোর্ড অফ ইনভেস্টমেন্ট আজকে বিদেশিদেরকে নিয়ে যে একটা বৈঠক হলো ইনভেস্টমেন্ট করার জন্য, এবং একজন কোরিয়ান নাগরিককে বাংলাদেশের অনারারি নাগরিকত্ব প্রদান করা হয়েছে। এখন আমরা যারা প্রবাসী আছি, আমরা ইনভেস্ট করতে হলে আমাদের যে সরকারের কি কি করণীয়, এটা বাড়াইতে হলে, তাহলে রিমিটেন্স আরো বেশি যাবে। জি ধন্যবাদ। বাংলাদেশে প্রতিকূলতাগুলি কি কি? বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আহ্বান করা হয়েছে, বিদেশি বিনিয়োগের জন্য চেষ্টা করা হচ্ছিল। আজকে একটা 50টা দেশের অংশগ্রহণে বাংলাদেশে বিডার উদ্যোগে যে প্রফেসর মাহমুদ ইউনূস যে প্রধান উপদেষ্টা, তিনি আজকে উদ্বোধন করেছেন, আলোচনা করেছেন। কোরিয়ান একজন নাগরিককে বাংলাদেশে অনারারি সিটিজেনশিপ দেওয়া হয়েছে, আপনি ঠিকই বলেছেন। পাশাপাশি সেখানে অনেক ইনভেস্টমেন্ট এসছে। স্টারলিংক বাংলাদেশে আজকে থেকে প্রথম যাত্রা শুরু করেছে। নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি আজকে হওয়ার কথা এবং কার্যক্রম এগিয়ে চলছিল। তো বাংলাদেশে সাউথ কোরিয়া বলেছে তারা ব্যাপক পরিমাণে বাংলাদেশে বিনিয়োগ করবে, এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামী কয়েক বছরে বাংলাদেশে জবের সয়লাভ হয়ে যাবে, চাকরির সয়লাভ হয়ে যাবে। এবং সেই জন্য আজকে যেটা কাজ শুরু হয়েছে, এটা বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত স্থান, আইন শৃঙ্খলা আমাদের উন্নত করা দরকার। এই সরকার নিশ্চয়ই চেষ্টা করবে, এবং বিনিয়োগের পরিবেশ দিতে হবে মানুষকে। প্রবাসী বাংলাদেশি যারা আছে তারাও বিদেশি হিসাবে, প্রবাসী হিসাবে এই সুযোগ গ্রহণ করতে পারবে। যেমন নো ভিসা রিকোয়ার্ড, যেটা হচ্ছে একদম এগিয়ে রাখা হয়েছে তাদেরকে, ভিসাই লাগে না, সিলটা দিয়ে করা যায়। তো তাদেরকে আরও বেশি সুযোগ দেওয়া হবে। এই বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোনগুলো আছে, সেগুলোতে করতে পারবে, অন্য জায়গায় করতে পারবে। আচ্ছা, আমরা যে আমাদের দেশে একটা, আমরা যখন চাকরি ক্ষেত্রে যখন আমরা অ্যাপ্লিকেশন করি, আমাদের একটা চারিত্রিক সার্টিফিকেট থাকে, এটা আপনার দিচ্ছেন, আমরা সেখানে লেখা আছে যে উই আর নট ইনভলভড এনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, কিন্তু অথচ দেখা যাচ্ছে যে আজকে সরকারি কর্মচারীরা রাজনীতিতে নাক গলাচ্ছে। এইটাতে কিভাবে এটা আপনি দেখছেন? যেমন কোথায়
যে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে আন্দোলন করছে, তারা বিভিন্ন হয়তো সরকারকে বেকায়দা ফেলার জন্য কাজ, যেটার জন্য এটা কিভাবে আপনার এটা কি করা উচিত? এটা সরকারি কর্মকর্তারা যদি রাজনীতি করে, তারা যদি অন্যায় কাজ করে, সরাসরি নাক গলাচ্ছে তারা, সেটা নাক গলালে সেখানে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আছে, তাদেরকে অ্যাক্টিভ করতে হবে। আমাদের পুলিশ আছে, প্রশাসন আছে। ইন টু সিভিল পাওয়ার, মিলিটারি ইজ ইন অ্যাক্টিভ নাও। Bangladesh Armed Forces are in active now in operation. You need to civil aid to the administration, civil administration তারা কাজ করছে এবং তাদেরকে আমার মনে কাজে লাগানো দরকার। সরকারি ব্যাপারে নিশ্চয়ই সতর্ক আছে, সজাগ আছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী কয়েকদিন আগে বলেছেনই যে সরকারি সংস্থাগুলো এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের যে সাবেক যে মানে প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে তো অলরেডি ট্রায়াল চলছে এখন, এবং জাতিসংঘ থেকেও ইন্টারন্যাশনালি ভাবে তাদেরকে একটা মানে বিগত দিনের যে কাজগুলি করছে ইত্যাদির উপরে একটা নোটও দেওয়া হয়েছে যে এটা ছাত্র হত্যা ইত্যাদি গুম ইত্যাদির সাথে তারা জড়িত ছিল এবং সেনাবাহিনী 57 জন সাথে হত্যা জড়িত ছিল ইত্যাদির কারণে এখন ওনাকে দেশে আনার ব্যাপারে যে প্রক্রিয়াটা চলছে, কেউ কেউ বলছে যে উনি তো দেশে আসবে না। হ্যাঁ, এই কারণগুলি উল্লেখ করছে, 5টা কারণ, খুব বড় ধরনের কারণগুলির কারণে। এইটার ব্যাপারে আপনার মতামত কি? একজন বাংলাদেশের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং ভারত আমাদের এখান থেকে উপজাতীয় নেতাকে তারা নিয়ে গেছে। বাংলাদেশও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ফ্যাসিজমের জন্য ফ্যাসিস্ট হিসাবে এবং কিলার হিসেবে তাকে বাংলাদেশ ফেরত চাচ্ছে এবং জাতিসংঘের রিপোর্ট, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস রিপোর্ট, যে তুর্কের যে রিপোর্টটা, এই রিপোর্টের মধ্যে এটা ক্লিয়ারলি বলা হয়েছে যে তারা জেনোসাইড করেছে এবং তারা সর্বশেষ 2 দিন গত বছরের আগস্টের 4 তারিখ আর 5 তারিখ 1,500 লোক, প্রায় 1400 লোকের উপর হত্যা করেছে। এর আগে যে হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, এগুলো ঘটনা আছে। জাতিসংঘ রিপোর্টে ক্লিয়ারলি তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং এই রিপোর্টের ভিত্তিতেই সরকারের যে তদন্ত সংস্থাগুলোর রিপোর্টের ভিত্তিতেও আপনার খুব তাড়াতাড়ি বিচারটা আপনার শুরু হবে। বিচারের প্রক্রিয়াধীন আছে এবং ভারতও জানে, এটা বুঝতে পারছে, তারা ব্যাকফুটে আছে বর্তমানে। এবং সর্বশেষ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আপনাকে শেখ হাসিনা আপনার বিরুদ্ধে যে বেশ কয়েক বছর ধরে কার্যক্রম চালাচ্ছিলেন, বিরোধিতা করছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, আক্রমণ করছিলেন, এগুলো আমরা দেখছিলাম, আমরা এগুলো লাইক করছিলাম না এবং এগুলা সাথে আমরা সমর্থনও করি নাই। অর্থাৎ এই সমস্ত কথার মধ্য দিয়ে ভারতের বর্তমান ভূমিকাটা তারা বুঝতে পারছে যে তারা এই কাজটা যে করছে, এই কাজটা ভালো হচ্ছে না, বাংলাদেশের সম্পর্কটা খারাপ হচ্ছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা, এর আগে পররাষ্ট্র উপদেষ্টা, এর আগে পররাষ্ট্র সচিব পর্যায়ে ভারতের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণের জন্য দাবি জানানো হয়েছে এবং এই ব্যাপারে এখন দেখা যাক কি দাঁড়ায়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই এই ব্যাপারে ওয়াকিবহাল। বাংলাদেশে বিচার চলছে এবং কেউ কেউ আইসিসিতে বিচারের কথা বলছেন। তো যাই হোক, বিচার যেহেতু চলমান আছে এবং ভারতের কাছে দাবি জানানো হয়েছে, এটা ভারতের দায়িত্ব, আমরা এখন আশা করতে পারি এবং এখনো তো প্রক্রিয়া শেষ হয়ে যায়নি। আমরা আপনার কাছে যাচ্ছি রিমিটেন্সের ব্যাপারটা, আমরা যে আমাদের যে পরিমাণে রিমিটেন্স গত বছরের তুলনায় এই বছর গেল, এটার একটা সংখ্যা আছে। এখন আমরা এরপরও দেখতে পাচ্ছি কিন্তু যে এখনো প্রপার। আমাদের একজন কলার আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে কোথা থেকে বলছেন? আপনার পরিচয় দিন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমি শফিকুল আলম কুরাইশ বার্লি থেকে বলতেছি। জি, আপনাদের কথাগুলো শুনতেছিলাম। জি, ছাত্র হত্যা আর এই যে 57 জন সেনা হত্যা, যে কোনো হত্যা বলেন, হত্যাকারী যদি দেশের বাইরে থাকে, অন্য কোনো দেশে এরা নেওয়া যায় না। যেভাবে 15ই আগস্টের সামরিক গণ অভ্যুত্থান যেভাবে হয়েছে, ওদেরকে প্রথমে আনা যাইতো না। শেখ হাসিনা এসে দেশে এসে ওদেরকে এনে দেশে বিচার করেছেন। শেখ হাসিনা ওইভাবে আসামি নয়। আচ্ছা, ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনাকে ধন্যবাদ। আপনি শুনতে থাকবেন, আমাদের অতিথি আর বলবেন। আচ্ছা, এখন এই যে রিমিটেন্সটা গেল, আমরা দেখতে পেলাম যে সবচেয়ে রোজাতে যে রিমিটেন্স আমরা প্রবাসীরা দিচ্ছি, মধ্যে আপনি একজন, উনি একজন, আমি একজন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে লন্ডনের কথা আমি বলছি, আমরা যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরি, এখনো কিন্তু প্রপার হয়তো কিন্তু অর্থ যাচ্ছে না, যেটা মানে ব্যাকডোরে যায় আর কি, যে হুন্ডি যেটাকে আমরা বলি। এখন এটাকে বন্ধ করতে হলে আপনি তো মানব অধিকার কর্মী, কি করা উচিত সরকারের প্রতি আপনার মেসেজ কি? তো আমার যে মেসেজ থাকবে, যে মেইন মেসেজ, সেটা হলো
যে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের প্রত্যেকের জায়গা এসব দেশে যদিও কম, মিডল ইস্টে বেশি। জি, তো আমাদের মানে প্রত্যেকের জায়গা থেকে যে আমি যদি আমার এলাকার মানুষকে বলি, আপনি যদি আপনার এলাকার মানুষকে বলেন, তারপর আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, এই সোশ্যাল প্ল্যাটফর্মকে যদি আমরা ইউজ করি সঠিকভাবে, তাহলে মেসেজটা দ্রুত পৌঁছে যাবে। আর এইসব অন্য চ্যানেলে টাকা পাঠানোর মানে তো হয় না, এটা তো রাষ্ট্রে আমি ক্ষতি করছি। আমার উদ্দেশ্য হলো আমার ফ্যামিলিকে টাকাটা দেওয়া, সেটা যদি সঠিক চ্যানেলের মাধ্যমে দিতে পারি তাহলে আমার দেশ উপকৃত হয়। তো সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সঠিক চ্যানেলে টাকা পাঠান, দেশকে আরো ডেভেলপ করি আমরা। হ্যাঁ, দেশকে, দেশের এই এটা সুফল আছে যে জায়গা জমি কিনতে গেলে সরকার কিন্তু সকল সরকারই বলে, এই সরকার কিন্তু সুযোগটা দিয়েছে, টাকাটা অলরেডি ট্যাক্স পে করা হয়ে গেছে। প্রুফ দেখাইতে পারলে আপনার জমি জামা কিনতে গেলে আপনার ট্যাক্স লাগবে না। পরবর্তীতে দেখেন আপনি যদি ব্যাংক লোন নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার হেল্প হবে, যে আপনি এরকম টাকা পাঠাইছেন, ওটা কিন্তু আপনার ব্যাংকের ক্রেডিটেও সেটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখলাম যে অ্যান্টনি গুতেরেস বাংলাদেশ গেল, রোজার মাসে বিশাল আয়োজন করলো, 1 কোটি লোককে আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস স্যার ইফতারও করালো, পাঞ্জাবি পরালো, এবং একটা চুক্তি হলো যেহেতু আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন, রোহিঙ্গা নিয়ে আপনি কাজ করছেন এখানে আমি দেখলাম। এখন এই যে রোহিঙ্গা নেওয়ার ব্যাপারে যে প্রক্রিয়াটা হয়েছে, এই ব্যাপারে কি আপনি কি মনে করছেন? অলরেডি ওরা নেওয়া শুরু করছে? জি, সর্বপ্রথম যে উদ্যোগটা নিয়েছেন সেজন্য প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে আমি স্বাগত জানাই এবং তার সরকারকে আমি স্বাগত জানাই, এবং জাতিসংঘের যে মহাসচিব তাকেও আমি সাধুবাদ জানাই, তিনি বাংলাদেশে এসেছেন। জি, ভদ্রলোক 4 দিন ছিলেন এখানে। তো প্রক্রিয়াটা খুবই পজিটিভ দিক থেকে আমি খুবই পজিটিভলি দেখছি। তো এখানে তো একটা আমি এর মাঝে একটা প্রয়োজনীয়তা ফিল করছি। প্রয়োজনীয়তা হলো এই যে মিয়ানমার গভর্নমেন্ট ওর কমিটমেন্টের উপরে আমি 100% আমার আস্থা নাই। আচ্ছা, এর আগেও সে কমিটমেন্ট করছিল, কিন্তু সে সেটা পুরো করতে পারে না, বা সে করে না, আইদার সে পারে না ওর করে না। তো এখন যে কমিটমেন্ট করছে সেটাই যে 100% এট দ্য এন্ড আমরা এটা করতে পারবো, সেটা কিন্তু একটা ঝুঁকির মুখে আছে। এখানে নতুন আরেকটা ঝুঁকি অ্যাড হয়েছে, সেটা হলো আরাকান আর্মি। আচ্ছা, আপনি যে অঞ্চলে পাঠাবেন, আপনি একটা যুদ্ধ অবস্থা, একটা পরিস্থিতির মাঝে তো আপনি কাউকে পাঠাতে পারেন না। তো ওখানে আপনি একটা শান্তিপূর্ণ একটা অবস্থান তো সৃষ্টি করতে হবে, যেখানে মানুষগুলি থাকবে। আমি পাঠিয়ে দিলাম, মানুষগুলি নিরাপদ আছে কিনা সেটাও কিন্তু ইনশিওর করতে হবে। তো সেজন্য আমি মনে করি যে আরাকান আর্মির সঙ্গে টেবিলে বসা দরকার। আচ্ছা, এটার পুরোপুরি নিশ্চয়তার জন্য। তো এটা প্রয়োজন ছিল না আগে, কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটটা একটু ভিন্ন হয়ে গেছে, তো তাদের সাথে ডিসকাশনের প্রয়োজন আছে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরা স্যারের কাছে আবার যাচ্ছি, আমরা এরপর ব্রেকে যাব, যদিও 40 সেকেন্ড। ঠিক আছে স্যারকে, তারপরে আমরা কথা বলি। আমরা আপনার যে একটা গণতান্ত্রিক সরকার, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলি বলছে যে ডক্টর ইউনূসকে স্যারকে একটা নির্বাচন প্রক্রিয়া যাওয়ার জন্য, উনি কিন্তু আজকে একটা ঘোষণা দিছে। কিন্তু এই ব্যাপারে আপনি গণতন্ত্র আমাদের দৃঢ় করতে হলে যে একটা ভোট প্রক্রিয়াটা, এটা আপনি যেহেতু সাবেক সরকারের সাথে কাজ করছেন, ওয়ান ইউনিয়ন সরকার, আপনার মতামতটা কি? বিষয়টা হচ্ছে প্রফেসর ডক্টর মাহমুদ ইউনূস আজকে বলেছেন যে সংস্কার কম চাইলে, যেটা তিনি বরাবরই বলছেন, আগামী ডিসেম্বর। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি এখন পরিচয় করে দিচ্ছি আমাদের একজন অতিথি রাস্তা জ্যামের জন্য যিনি দেরি করেছেন, উনি আমাদের শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়াস, সদস্য সচিব বাংলাদেশ কৃষক দল ইউকে অ্যান্ড কনভেনার বিবাড়িয়া ন্যাশনালিস্ট ফোরাম ইউকে, এবং উনি কমিউনিটি লিডার সাউথ। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। জামে পড়ে গেছিলেন না? জি, সরি ফর দর্শক আপনাদেরকে, আমি ট্রাফিকে আটকেছিলাম, এই জন্য একটু লেট হয়েছে। জি, থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ আপনাকে আসার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। আমরা স্যার আপনার কাছে আমরা আসছিলাম যখন বলছিলাম যে গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট, যেটা আমাদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে সকলের একটা আশা আকাঙ্ক্ষা, অর্থাৎ ভোটটা যাতে তাড়াতাড়ি করতে পারে, উনি আজকে বলছো। যদিও আপনি যেহেতু সাবেক সরকারের সাথে ছিলেন, আপনার মতামত কি? বিষয়টা হচ্ছে প্রফেসর ডক্টর মাহমুদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বারবার বলছেন, ক্লিয়ার করে বলেছেন, আজকেও বলেছেন
রিপিটেশন করে বলেছেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি সংস্কার কম করতে হয় তাহলে নির্বাচন করা সম্ভব, আর যদি বেশি সংস্কার করতে হয় তাহলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচনটা হবে। এবং এই বিষয়টা নিয়ে একটা ধূম্রজাল আছে, রোড ম্যাপের দাবি জানানো হচ্ছে। আমার মনে হয় সরকার বিভিন্ন বিদেশি সংস্থা, ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ এবং বিভিন্ন যুক্তরাজ্য সহ সবাইকে যেভাবে তারা বলছেন, সরকার ওয়াদা করছেন, কমিটমেন্ট করছেন, এর থেকে বেরিয়ে আসা কঠিন হবে। আন্তর্জাতিকভাবে সব দেশ জানতে যাচ্ছে। কালকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন যে বিদেশি দেশগুলো, ইটালি, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা জানতে চাচ্ছে আমাদের কাছে কবে নাগাদ ইলেকশনটা হবে। একটা স্থায়ী সরকারের সাথে, একটা নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করতে চায়, চুক্তি করতে চায়। তো এটার জন্য আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে সংস্কার, বিচার এবং নির্বাচন, তিনটা দায়িত্ব নিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং বিএনপিও দেখা করবে, বৈঠক করবে, মানে বৈঠক। এবং সরকারের তিনটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। একটা হচ্ছে বিচার, যারা বিগত সরকারের ফ্যাসিস্ট, যারা খুনি, গুম করেছে, খুন করেছে, লুটপাট করেছে, তাদের বিচার করতে হবে। এবং এই বিচারটা এবং সংস্কার, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং দুদক সহ বিচার বিভাগ, আপনার মানবাধিকার কমিশন, যতগুলো কমিশন আছে এগুলো সংস্কার করা, বাংলাদেশকে যে রাজনৈতিকভাবে একটা উন্নত দেশের কাছে কাছে নিয়ে যাওয়া, গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা, এটার জন্য কাজ করতে সব দলগুলো সহযোগিতা করছে। দেখতে দেখতে সময় চলে যাবে। আমার মনে হয় এটা একটা ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে, আসলে ভিতরে কোনো সমস্যা নাই। আলোচনার মাধ্যমে দেখা যাচ্ছে সমাধান হবে। এবং দেশে বর্তমানে যে বিদেশি রেমিটেন্স যাচ্ছে, বিনিয়োগ যাচ্ছে, আজকে বিনিয়োগের সম্মেলন হয়েছে, আপনি বলেছেন একটু আগে। তো ফলে বাংলাদেশের এখন দ্রব্যমূল্য অনেকটা কন্ট্রোল হয়ে গেছে, লোডশেডিং কমে গেছে, আইন শৃঙ্খলাটা পুরোপুরি এখনো কন্ট্রোল হয়নি, কিছু কন্ট্রোল হয়েছে, বাকিটা কন্ট্রোল করতে হবে। এই জায়গাটা ঘাটতি আছে এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে এই সরকার দায়িত্ব হস্তান্তর করে যাবে, এবং ফলে পরবর্তী নির্বাচিত সরকারের পক্ষে দায়িত্ব পালন করা সহজ হবে। আমার মনে সবাই মিলে সহযোগিতা করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রেখে, আমাদের প্রতিবেশী দেশের সাথে সমস্যা হচ্ছে, যেমন ভারত আজকে বাংলাদেশের সাথে যে ট্রান্সশিপমেন্ট চুক্তি আছে এটা বাতিল করে দিয়েছে। এই ট্রান্সশিপমেন্ট চুক্তির মাধ্যমে নেপাল, ভুটান এবং মিয়ানমারের আমাদের পণ্য সামগ্রী রপ্তানি করা হতো এবং বিভিন্ন বন্দর আমরা ব্যবহার করতাম। কিন্তু ভারত কিছুক্ষণ আগে একটু ক্লারিফিকেশন দিয়েছে যে বাংলাদেশের পণ্য ভারতের উপর দিয়ে নেপাল, ভুটান এবং মিয়ানমারে নেওয়া যাবে, কোনো বাধা হবে না। বাধা হবে একটাই, যে বাংলাদেশ এই দেশের ইন্ডিয়ার বন্দরগুলো ব্যবহার করতে পারবে না। এটার একটা কারণ আছে আমি জানি, সেটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে 5ই আগস্ট পতন হয়েছিল, দুদিন পরে ভারত বাংলাদেশের মংলা এবং চিটাগং পোর্ট দখল করার কথা ছিল। এক চুক্তি করেছিল বাংলাদেশ শেখ হাসিনা গভর্নমেন্ট সর্বশেষ সফরে গিয়ে। চুক্তি করার পর 2টা সফর উনি 1 মাসে করেছিলেন। চুক্তি করার পরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেখলো বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব থাকে না, এটাও একটা কারণ ছিল শেখ হাসিনাকে ফেলে দেওয়া, এবং না হলে দেশটা ইন্ডিয়ার হাতে চলে যেত। এটাই বাংলাদেশ সেনাবাহিনী বাতিল করে দিয়েছিল তখন। এবং এটার ইন রিটালিয়েশন এতদিন 8 মাস পরে এটা ভিতরে সহ্য করতে পারছে না, বলতেও পারছে না এবং এটা সইতেও পারছে না, এটা তারা আজকে বাতিল করেছে। যাই হোক, বাংলাদেশের বন্দরগুলো আমার মনে ব্যবহার করা যাবে। বাংলাদেশের বন্দর মংলা পোর্ট, চিটাগং পোর্ট ব্যবহার করতে হবে। ভারতের উপর যে পণ্য আমরা রপ্তানি করব এবং স্বাবলম্বী হতে হবে, তিস্তা ব্যারাজ করতে হবে। এবং ভারতের এই পদক্ষেপের কারণে বাংলাদেশের পক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের জন্য ধন্যবাদ। ফিরে আসবো জনাব আমাদের শাহ ইব্রাহিম ভাই, আপনার কাছে প্রশ্ন। উনি বলল যে এখন আমাদের এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, যেটা আমাদের ভোট প্রক্রিয়ার জন্য, আপনি তো যেহেতু কৃষক দল করেন, এখন আপনার দলের পক্ষ থেকে আপনার নির্বাচনটা প্রক্রিয়া দ্রুত করার জন্য চাচ্ছে বাংলার জনগণের আশা আকাঙ্ক্ষা, এই ব্যাপারে আপনার মতামত কি? ধন্যবাদ জলিল ভাই, আপনি আমাকে ফ্লোর দিয়েছেন। আপনার প্রবাসী কেতনের দর্শকদেরকে আমার সংগঠনের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানটুকু শেষ করার জন্য, দেখার জন্য। নির্বাচন একটা প্রক্রিয়ার বিষয়, সেই নির্বাচনের জন্য কিন্তু প্রতীক্ষিত আমরা সবাই। জনগণ, বাংলাদেশের জনগণ 3-4টি নির্বাচনে ভোট দিতে পারে নাই। এই ভোটের অধিকারের জন্য আমাদের নেতা, দলের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, উনি বারবার বলে দিয়ে যাচ্ছেন যে আমাকে ভোট দিয়ে প্রাইম মিনিস্টার বানানোর দরকার নাই, আপনার ভোট আপনি দিবেন, ভোটের প্রতিষ্ঠা করুন। তাই ইয়াংদেরকে বলছে, তোমাদেরকে তুমি করে বলছে, তার মানে আপনাকে আমাকে বলে নাই, কিন্তু তুমি মানে অর্থাৎ ইয়াং ছেলে মেয়েদেরকে বলছে তোমাদের ভোটের অধিকার তোমরা প্রতিষ্ঠা করো। ওনার আহ্বানেই কিন্তু এই ছাত্র আন্দোলনের সূতিকাগার। আজকে 2018 সালেও আন্দোলন হয়েছিল, আবার 2024 আন্দোলন হচ্ছে। 2024 আন্দোলন লেন্থ বেশিক্ষণ নাই যদিও,
জুলাইয়ের 36 জুলাই পর্যন্ত শেষ হয়ে গেছে। কারণ এটা তো একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস। 2008 থেকে এই মানুষের বুকে একটা চাপা ব্যথা এবং একটা এই যে রোশানলে 24,000 83,000 গায়েবী মামলা, আপনার 87,000 মানুষ জেলে, বিএনপির নেতাকর্মী ম্যাডামকে জেলে পুঁতে রাখছে অযথা একটা মামলায়, মিথ্যা মামলায়। তো এই জিনিসগুলা কিন্তু ফুলে ফেপে মানুষের মনে একটা উৎকণ্ঠা ছিল। তো সব মিলিয়ে মানুষ এই স্বৈরাচারে বিদায় করেছে। খুনি হাসিনার পতন হয়েছে, এরকম পতন পৃথিবীর কেউ দেখে নাই। এটা মানে একবারে সংসদ সহ 300 সংসদ সহ মানে ভেঙে যাওয়া। তারপরে পুলিশ ক্রাইম 60% পুলিশ অপরাধ সাথে জড়িত, তারা এখনো পর্যন্ত 44,000 পুলিশ চাকরিতে যোগদান করে না। তারা নিজেরাই জানে তারা গিলটি, দেওয়ারে গিলটি দাসে, মানে তারা সাহসী পাচ্ছে না যোগ দেওয়ার। তাই যে একটা প্রক্রিয়ার বিষয়, নির্বাচনের একটা পরিবেশ করতে গেলে যেই জিনিসটা প্রয়োজন রক্ষা, নির্বাচনটা প্রতিরক্ষার বিষয়, সিকিউরিটির বিষয় আছে। আনসার বিডিপি বলেন, বর্ডার গার্ড বলেন, পুলিশ বলেন, ইনফ্রাস্ট্রাকচারের যে একটা সিস্টেম ছিল এটাকে সবটা ছিল দুর্নীতিগ্রস্ত এবং করাপ্টেড। এই করাপ্টেড দুর্নীতিগ্রস্ত জিনিসটা, করাপ্টেডগুলো চলে গেছে, কিন্তু ওই প্লেসমেন্টগুলোতে সঠিক মানুষ দ্বারা পূরণ করতে সময়ের ব্যাপার। তারপর আমি মনে করি যে 1.5 year ইজ এনাফ টাইম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতারা, আপনি জানেন যে পট পরিবর্তনের পরপরই বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের দলের বিএনপির সিনিয়ররা বৈঠক করে ওনারা 1.5 বছরের একটা মেয়াদ, 1.5 বছর মিনস 1 বছর 5 মাস, আগামী এই বছরের ডিসেম্বর পর্যন্ত একটা সময় ওনারা নির্ধারণ করে দিয়েছিলেন। এবং সংস্কারের কী কী জিনিস করতে হবে এটা আসমান থেকে এসে ওই সংস্কারের পয়েন্টসগুলো বলে দেওয়ার দরকার নেই। গত 2023 সালের সেপ্টেম্বরে আমাদের দল বিএনপি 31 পয়েন্টস 31 দফা যে সংস্কার দিয়েছিল, আপনি এগুলো আগে প্রণয়ন করেন, আর এগুলো যদি জনসম্পৃক্ততা কিনা এগুলো যাচাই করেন। যদি আরও অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন হয়, এগুলো অ্যামেন্ডমেন্ট করে আরও কিছু অ্যাড করেন, কিছু বাদ দিতে হলে বাদ দেন। এই 31টার জন্য আপনাকে 31 বছর তো লাগার কথা না। I think 15 month or 16 months দ্রুত যাতে নির্বাচনটা হয়। দ্রুত নির্বাচনটা হচ্ছে কেন? কারণ আইনের শাসন প্রতিষ্ঠা হবে, জবাবদিহিতামূলক একটা সরকার থাকবে। এখন দেখেন বাটার দোকানে চুক্তিগুলো পরে ভাই সাধারণ জিনিস দেখেন, বাটার দোকানে চুরি হয়, কয়েকদিন পরে মশলার দোকানে চুরি হইব, কাপড়ের দোকানে চুরি হইব। দায় নিচ্ছে কে? ডক্টর ইউনূস কি নিচ্ছে দায়? আর্মি নিচ্ছে? তারা চালাচ্ছে দেশ, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিন্তু পাহারাদারের মতো, কিন্তু তাদেরকে আপনি পুনরায় আবার চাপায় ধরতে পারবেন। শোনেন, লেট মি ফিনিশ। নির্বাচিত একটা সরকার থাকলে তাদের প্রতিনিধিও আছে। বিএনপির 26 লক্ষ নেতাকর্মী আছে সারা বাংলাদেশে, স্ট্রাকচার আছে। যদি নির্বাচন করে যে কোনো একটা দল আসুক, আয়সা যদি সরকার ব্যবস্থা থাকে তাদের প্রতিনিধিও থাকবে। এই এলাকার কারা অনুমনুসনু, কারা অপরাধের সাথে জড়িত, এই দোকানে কারা গেছে, ওই দোকানে কারা গেছে, লোকালরা এই জিনিসটা ঘটাইছে না বাইরের লোকে ঘটাইছে, তারা আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু এখন কিন্তু এই সহযোগিতা পাচ্ছে না এই সরকার। তাদের ইন্টেলিজেন্সি, তাদের ডিবি, এনএসআই, ডিজিএফআই, তাদের মাধ্যমে যদি যথেষ্ট হইতো তাহলে এতগুলো অপরাধ এই 6 মাসে হতো না। যাই হোক, বিগত সরকারের আমলে যে রোশানল চালাই গেছে মানুষের আতঙ্কের মধ্যে রয়েছে। সাধারণ মানুষ, জনগণ কিন্তু জানে যে এখনো মনে হয় দোসররা বিভিন্ন সেক্টরে বসে আছে, এবং এই দোসররা, এই খুনি হাসিনার ফেসিস্টদের যে দোসরগুলা, তারা মনে হয় অপকর্ম চালিয়ে যাচ্ছে এই নামে বা ওই নামে বা বেনামে। এই জন্য আমি চাইবো যে যত দ্রুত সম্ভব নির্বাচনের প্রক্রিয়ার দিকে হাঁটা মনে করি। হচ্ছে মানে এই সরকারের সবচাইতে হবে মানুষের কাছে একটা রিমার্কেবল একটা গভর্নমেন্ট হিসেবে উনি পরিচিত হয়ে থাকবেন, আর নাইলে কিন্তু ওনাকে আবার স্বৈরাচার বলবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মুক্তা সাহেব বললেন যে উনিও বললেন যে পৃথিবীর ইতিহাসও নাই কিন্তু যে একটা সরকার রেজিম হওয়ার পরে যেভাবে পালাই গেছেন, একেবারে মসজিদের ইমাম, এলাকার আওয়ামী লীগের একেবারে ছোট্ট একটা ওয়ার্ড কর্মীও কিন্তু পালাই গেছে। তা আমরা দেখলাম যে কূটনীতিক পাড়ায় আমাদের এরকম একটা ঘটনা ঘটছে। অনেক কূটনীতিক কিন্তু দেশে যায়নি, শিষ্টাচারকে তারা বহির্ভূত অনেক দেশে তারা অবস্থান করে দেশের বিরোধিতা করছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। এই ব্যাপারে আপনার মানবাধিকার কমিশন আপনার মতামত কি? অনেক দেশের দূতাবাসের আপনার রাষ্ট্রদূত এরা ফেরত যায় না, কি করা উচিত পররাষ্ট্র মন্ত্রণালয়গুলি? হ্যাঁ, এই নিউজটা এটা একাধিক জায়গায় ঘটছে। একটা এক্সাম্পল দিয়ে, এটা হলো মরক্কোর ছিলেন যে হারুন আল রশিদ, স্পেনে ছিলেন। হ্যাঁ, স্পেনেও ছিল, মরক্কোতে ছিল লেটেস্ট। ওখান থেকে তিনি কানাডা চলে গেছেন, তিনি আর ফেরত যান নাই। মোনাও এখানে। হ্যাঁ,
তো তারপর ওই জায়গায় যাওয়ার পরে সরকারের বিভিন্ন নেগেটিভ বক্তব্য সে তুলে ধরছেন। এবং ইউকেরও রিসেন্ট পাস্ট যিনি ছিলেন, তো ওই ভদ্র মহিলাও দেশে এখনো রিটার্ন যাননি। সাইদামুনা তাসনিম, এখন কি করণীয় আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে, আপনার মতামত কি? তো না, এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে সরকার যেন তাদেরকে যে কোনো অবস্থায় ফেরত নেওয়ার, কুটচালের মাধ্যমে যে কোনো অবস্থায় তাদেরকে ফেরত নেওয়ার একটা প্রসেস করে। আছে, পররাষ্ট্রনীতিতে আছে কিভাবে কি করবে। ইতিমধ্যে আমি শুনলাম যে তার যে এটা ছিল যে আপনার কূটনৈতিক পাসপোর্ট, সেটা বাতিল করে আমি মনে করি যে একটা সরকার একটা ভুল করছেন। যখন আপনার কূটনৈতিক পাসপোর্টটা বাতিল করে দেওয়া হবে, তখন ওই দেশে আশ্রয় নেওয়ার প্রক্রিয়াটা তার জন্য সহজ হয়ে যায়। আচ্ছা, তো এই ধরনের ভুল আমাদের সরকারের নিয়ম, সরকারের নিয়ম যে যদি কেউ এরকম কাজ করে তার বাতিল করতে হয়। তারপরে আপনি যেহেতু গভর্নমেন্ট তাকে অন করবে না, টার্গেটটা হলো একে ফেরত নেওয়া। এরা কিন্তু অপরাধ করছে বিদায় এরা ফেরত যাচ্ছে না। তো এই অপরাধী ধরার জন্য কিছু ট্যাকটিক সরকার করলে বেটার হতো। বাতিল না করলেও সে আরো বেশি মাইলেজ পেত। আরেকটা প্রশ্ন আপনার কাছে, ভাই তো বললো, আপনার কাছে জানতে চাই, এখন রাজনৈতিক কিছু দল চাচ্ছে যে একটা প্রক্রিয়া গণতান্ত্রিক সরকার দরকার, না হলে অনেক কাজ হচ্ছে না, নিয়ন্ত্রণ রাখতে পারছে না। আবার কেউ কেউ বলছে 5 বছর থাকার জন্য। এই ব্যাপারে আপনার মতামত কি? মানে 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন, এই চাওয়াটা যারা চাচ্ছে আমি তাদেরকে দোষারোপ করব না। আচ্ছা, তারা সাধারণ জনগণ যদি এটা চেয়ে থাকে, তারা গুড গভর্নেন্স কি সেটা কিন্তু তারা প্রত্যক্ষ করেনি। তো আমি মনে করি এটা হলো রাজনৈতিক দলগুলোর কালেকটিভ ফেইলিয়ার। গত 53 বছরে রাজনৈতিক দলগুলো ওই গুড গভর্নেন্সের একটা স্ট্যান্ডার্ড সেট করতে পারে নাই। আচ্ছা, আর রাজনীতি আপনার ইলেকশন করে আমরা কি চাই, একজন যোগ্য ব্যক্তি আসুক। তো যোগ্য ব্যক্তি তো তারা পেয়েই গেছে, যার কারণে এই ধরনের মানুষ না, এটা হলো একটা আওয়ামী চিন্তা। আনফরচুনেটলি এই আওয়ামী চিন্তাটাই মানুষের উপরে মানে চেপে বসেছে। আর এর জন্য দায়ী রাজনৈতিক দলগুলো এবং তাদের নিজস্ব যে কৃষ্টি কালচার আছে সেটা। তো এখান থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান, তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করতে হবে, রাজনৈতিক দলগুলোকে তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সকল পর্যায়ে, দলীয় পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে। আপনার যদি সেখানে নেতৃত্বের বিষয়টা যদি উঠায় নিয়ে আসতে চান, আমি মনে করি নেতৃত্বের ভিতরে অ্যাটলিস্ট আপনার 4টা গুণাবলী থাকতে হবে। শুধু যদি আপনার ওই সেন্টারে একজন জিয়াউর রহমান থাকে আর বাকি মানুষরা যদি নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতে থাকলো, তাহলে কিন্তু এটা হবে না। তো একটা নেতৃত্বের প্রত্যেকটা নেতার ভিতরে অ্যাটলিস্ট 4টা গুণ থাকতে হবে। একটা হলো তার এডুকেশন থাকতে হবে, তার ভিতরে সততা থাকতে হবে, তার ভিশন থাকতে হবে, মানুষটা হার্ড ওয়ার্কিং হতে হবে। এখন আপনি এডুকেশন, আপনি ওয়েল এডুকেটেড, আপনার ভিশন আছে, বাট মানুষটা সৎ না, আপনি হার্ড ওয়ার্কিং না, তাহলে তো আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আবার সবটাই আছে কিন্তু আপনি ভীষণ নাই। সার্বিক মিলে আপনি চাচ্ছেন যে মানে ভোট প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাটা হস্তান্তর। হ্যাঁ, ওখানে আমি আসছি। তো এক্সাম্পল সেট, ঠিক আছে, এক্সাম্পল এটা রাজনীতিবিদদের সেট করতে হবে এবং মানুষের আস্থা রাজনীতি দলগুলো এবং নির্বাচনের দিকে ফিরে আনাটা, এই দায়িত্বটাও রাজনীতিবিদ। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমাদের যেহেতু প্রবাসীদের কথা আরো অনেক সমস্যাগুলি আছে, যেহেতু আপনি একজন বিজ্ঞ লোক, সরকারের সাথে কাজ করছেন, যে আমাদের এখনো যে মৃত্যুদেহ পাঠানো অনেক এয়ারপোর্টে কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি। কিছুদিন আগে দেখলাম যে এখনো কিন্তু লাগেজ নিয়ে সমস্যা করছে। এখন এই ব্যাপারে আপনি যেহেতু একজন প্রেসিডেন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা আপনার, আপনি একটু সরকারকে কিছু মেসেজ দিবেন কি প্রবাসীদের পক্ষ থেকে? আমাদের প্রায় 1.5 কোটি লোক দেশের বাইরে আছে, জি, মিডল ইস্টে এবং উন্নত দেশগুলোতে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, আমেরিকাতে,
আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বাংলাদেশি প্রবাসীরা আপনার কাজ করছে, এবং বিদেশে যারা থাকে তারা কিন্তু দেশের জন্য দেশপ্রেমটা দেশে যারা তাদের চেয়ে বেশি করে, তারা দেশের জন্য বেশি চিন্তা করে। আপনি যদি একটা গ্রাম থেকে কেউ ইউনিয়নে যায়, গ্রামের কথা চিন্তা করে, ইউনিয়ন থেকে উপজেলা যায়, ইউনিয়নের কথা চিন্তা করে, উপজেলা থেকে জেলা যায়, জেলার গ্রামের কথা, উপজেলার কথা চিন্তা করে, ঢাকায় গেলে তার এলাকার কথা চিন্তা করে। একইভাবে দেশের বাইরে চলে আসে সব, তখন মানে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কি করা যায়, কাজ করা যায়, রুজি করে সবকিছু পাঠিয়ে দেয়। তো তাদের জন্য দেশের সরকারের করণীয় আছে। এবং এখন যেটা হচ্ছে যে ভোটাধিকারের ব্যাপারে অলরেডি অনেক এগিয়ে গেছি আমরা, এটা দ্রুত এটা বাস্তবায়ন করা দরকার। এবং দেশের বাইরে ইন্টারনেটের মাধ্যমে, আইডির মাধ্যমে, ন্যাশনাল আইডি সবকিছু এখন ইন্টারনেটের মাধ্যমে করা যায়। সো ইটস পসিবল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য যে কাজ করছে, দেশের বাইরে এসে শৃঙ্খলা বজায় রেখে রেমিটেন্স নিচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে তাদের শুধু ভোটাধিকারই না। তারপর আরেকটা জিনিস হচ্ছে, আমি মাঝে মাঝে প্রায় বলি, সেমিনারে বলি, সেটা হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ আমরা অ্যালাউ করি। ইন বাংলাদেশ কনস্টিটিউশন উই অ্যালাউড দ্য ডুয়েল সিটিজেনশিপ ফ্রম দ্য বিগিনিং। তো যেটা করেছি আমরা সেটা হচ্ছে আপনার সিটিজেনশিপ ইজ অ্যালাউড, কিন্তু আপনার রাষ্ট্রীয় দায়িত্ব আমরা অ্যালাউ করছি না। সেই জন্য বিগত সরকারের, আওয়ামী লীগ সরকারের সর্বশেষ আমলে 32 জন এমপি মন্ত্রী তারা বিদেশি সিটিজেন ছিলেন। কেউ যুক্তরাজ্যের সিটিজেন, কেউ যুক্তরাষ্ট্রের সিটিজেন, কেউ বেলজিয়ামের সিটিজেন, বিভিন্ন দেশের সিটিজেন ছিলেন, এবং এটা হাইড করেছেন, তারা হাইড করে রেখেছেন, তারা দায়িত্ব পালন করেছেন। আপনি দেখেন মঈনুদ্দিন ফখরুদ্দিন, তারা বিদেশি সিটিজেন, তারা আমেরিকান সিটিজেন, গওহর রিজভী বিদেশি সিটিজেন। এবং এই যে বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, বর্তমানেও অনেকে আছেন বিভিন্ন পদে, এবং তারা হাইড করে রাখেন, উপজেলা চেয়ারম্যান থেকে সচিব পর্যন্ত বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এবং বিচারপতিরা প্রকাশ্যে, যে ভদ্রলোক এখানে আমি বললাম তো এরকম বিচারপতি যারা আছেন তারা প্রকাশ্যে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ হিসাবে তারা বিচারপতির দায়িত্ব পালন করছেন। তারা বলছেন এখানে গ্যাপ আছে, বিচারপতিদের বলা আছে যে একজন বিচারপতি বাংলাদেশের নাগরিক হইতে হইবে, তিনি বাংলাদেশের নাগরিক। ওইখানে আরেকটা লাইন লেখা নাই, তিনি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করতে পারিবেন, লেখা নাই। ফলে এটা ইউজ করতে শামসুদ্দিন মানিক সহ যেহেতু রেমিটেন্স দিতে সহযোগিতা করছে, এটা উপর রাখাই ভালো। আমি সেই পয়েন্টে যাচ্ছি, শামসুদ্দিন মানিক বিচারপতি লন্ডন পর্যন্ত আসতেন আপনার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, এবং লন্ডন থেকে ইউরোপ আমেরিকা যেতেন আপনার ব্রিটিশ পাসপোর্ট নিয়ে। একইভাবে আরও বিচারপতি যারা করেছেন, আমি বিচারপতি ইমান আলীর সাথে আলাপ করেছিলাম, তিনি বলেছেন আমরা তো বৈধভাবে এটা ব্যবহার করতে পারছি, উনি করতেন। উনি বলছেন আমাদের তো এটা বার নাই, তো এবং উনি বলছেন, আমি বললাম এটা তো বৈষম্য, এটা ডিসক্রিমিনেশন, আমার সাথে এগ্রি করেছেন। তো এটা আপনার এরপরে যারা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এমপি মন্ত্রী সবাই আজকে এই দেশে দেখেন 4 জন মন্ত্রী এমপি আছে, এবং তারা হচ্ছে বাংলাদেশি সিটিজেন। তো ব্রিটিশ গভর্নমেন্ট কি বলেছে যে তোমরা বাংলাদেশি সিটিজেন বাদ দিয়ে আসো? আর আমেরিকাতে 6 জন কংগ্রেসম্যান সিনিয়র আছে বাংলাদেশি সিটিজেন, বংশোদ্ভূত, অন্য দেশেও আছে, তারা বাংলাদেশি সিটিজেন, অন্য দেশের। আমাদের দেশ সরকার এটা উন্মুক্ত করে দেয়, এটা উন্মুক্ত করে দেওয়া দরকার। সংস্কার বৈষম্য যেটা দূর করবে এটা করা দরকার। আপনার কাছে আমরা ফিরে জনাব শাহ ইব্রাহিম ভাই, আপনি আমরা আমাদের লরিয়ান ডক্টর ইউনূস স্যার আজকে সারা বিশ্বের নন্দিত পারসন, অনারেবল পারসন, আমরা সবাই এটা তো স্বীকার করার কথা না। ওনাকে যখন আপনার 2008-9 দশের দিকে বলা চলে, সাবেক সুরেশ্বরী সরকার কিন্তু হেস্তন্যস্ত করছে প্রচুর, তখন কিন্তু তার জন্য এগিয়ে আসছিল এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কিন্তু বিএনপি যেভাবে সাপোর্টটা দিয়েছিল, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি 2008-9 ওনাকে পদ্মা সেতু কেলেঙ্কারি সহ 16-15-16-তে ওনাকে দোষারোপ করা হয়তো কংগ্রেসম্যানের সাথে তারা আঘাত করছে। বিএনপি বরাবরের মতোই কিন্তু আজকের যে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার পাশে বিএনপি সবসময় ছিল। আপনার এই ওপেনলি কিন্তু জামাতে ইসলাম কিন্তু ওনার পাশে ছিল না, এরা কিন্তু আবার নিচে নিচে কিন্তু ওনাকে টোৎকর বলতো। এখন কিন্তু আমি একটা পোস্টে লিখছি গতকালকে, দেখেন আরেকটা কথা বলে নেই, এই স্বৈরাচারী দোষর যারা, তারা কিন্তু নিশ্চুপ। আর এই ফেসিবাদের যেদিন আমরা করাইছি, মানে অর্থাৎ 5ই আগস্ট যখন হ্যাপেন্ড হয়েছে, সারা দেশের মানুষ উল্লাস করেছে, যারা ভাইগা গেছে, যারা মৌন সাপোর্ট দেওয়ার দিছে, কিন্তু সাধারণ মানুষের প্রতিফলন কিন্তু ওই দিন ঘটছে। 5ই আগস্ট কিন্তু সাধারণ মানুষের, আপনি যদি সারা ঢাকার চিত্র দেখেন, অন্তত 2 কোটি মানুষ রাস্তার মধ্যে ছিল। সারা ঢাকাতে বসবাস করার মানুষের 2 কোটি প্রত্যেকেই ছিল, শিশু বাচ্চা পর্যন্ত নিয়ে মানুষ গেছে। আমি শেষ করি আমার কথা, এই যে ওই সময় কিন্তু ইউনূসকে মানুষে বাহাবা দিছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে যে না 8 তারিখে ওনার জন্য অপেক্ষায় কিন্তু ছাত্ররা ছিল। ওই সময় কিন্তু ওনারকে বাহাবা দেওয়া হয়েছে স্বৈরাচারকে হটানোর জন্য, ফরেনার মানে হিরো হিসেবে বলা হয়েছে। এখন কিন্তু আবার, কারণ ফেসবুকের বট, কিছু লাইক কমেন্ট বট যে ইয়াগুলো আছে, প্রপাগান্ডা আছে, ইউকেতে যে প্রপাগান্ডা পাবেন দেশের ভিতরে আবার ফেসবুকে এগুলো নাই কন্ট্রোল। এখানে প্রতিনিয়তই দেখা যাচ্ছে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের
পক্ষে মনে হয় বিএনপি নাই, বিএনপি ইউনূসের বিপক্ষে চলে গেছে, এরকম একটা প্রপাগান্ডা কিন্তু চলছে। আসলে কিন্তু আমাদের যে সর্বস্ব শক্তি দিয়ে কিন্তু আমরা এই আন্দোলন চালাই গেছি। আমাদের 422 জন জাতীয়তাবাদী দলের কর্মী মারা গেছে ওপেন। আপনি কি 5ই আগস্টের একদিন আগে জানছেন যে জামাত ইসলামের কেউ মাঠে আছে? এরকম কোনো ওপেন কোনো কিছু আছে ছিল? তারা তো 2 দিন আগে না 4 দিন আগে তাদের ছাত্র সংগঠনকে করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। ওদের প্রতিক্রিয়া হিসেবে কিছু ছিল না। আই আন্ডারস্ট্যান্ড যে আন্দোলনের স্বার্থে হয়তো তারা চোরাগুপ্তায় ছিল, কিন্তু ওপেনলি যেই জায়গাতে আমরা আন্দোলন করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মতো মানে ওনাকে আনা হয়েছে বা উনি আসছে, তাহলে তো এই আন্দোলনের ফসল আসছে কোথায়? কিন্তু ইউনূস সাহেব কি আমাদের লোক না? তাই আমাদের সাথে ইউনূস সাহেবকে প্রতিপক্ষ হিসেবে দাঁড়াই দেওয়া করা হয়েছে। ইউনূস সাহেবের বর্তমান আপনি যদি দেখেন জনপ্রিয়তা আকাশচুম্বী, কিন্তু লোক কোথায়? উনি যখন এয়ারপোর্টে আসলো, এয়ারপোর্টে তো আমি 200 লোকও দেখি নাই, 500 লোকও দেখি নাই। সেই জায়গায় যদি তারেক রহমান যাইতো অন্তত 2 কোটি লোক হতো। আপনি এটা বিশ্বাস করেন? ওই দিন যদি আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করতো, ঢাকা শহর প্যাকড হয়ে যেত। তা আমরা কিন্তু ওই বৈষম্য করতেছি না। আমরা ওনাকে 5ই আগস্টের কথা বলছেন যে 5ই আগস্টের কথা বলছেন 5ই আগস্ট 8ই আগস্ট 8ই আগস্ট যে দিন উনি প্রত্যাবর্তন করছেন, উনি মাত্র 1-150 মানুষ ওনাকে প্রটোকল দিয়ে নিয়ে যায়। যদি ওনার জায়গায় লিডার হিসেবে তারেক রহমান যাইতো দেশে, তাইলে কিন্তু এই দেশে ঢাকাতে জায়গাদের মতো মানুষ হইতো না। তো এইটাই হলো আমাদের জনপ্রিয়তা। আলহামদুলিল্লাহ আমাদের জনপ্রিয়তার জন্য আবার অশৃঙ্খলতায় বিশৃঙ্খলতার রূপ না নেই, সেই জন্য আমাদের লিডার তারেক রহমান প্রতিনিয়ত ফেসবুকে এসে ওনার ভেরিফাইড পেজ থেকে আমাদের আর 1 মিনিট আছে, 30 সেকেন্ড একটা প্রশ্ন করব আমি। প্রতি সেক্টরে আমরা প্রবাস থেকে বাংলাদেশ সরকারের এই যে আমাদের একটু আগে বললাম দ্রুত ন্যাশনালিটির মাধ্যমে প্রবাসীদেরকে যাতে বাংলাদেশের নমিনেশন প্রক্রিয়া যাতে নির্বাচন করতে পারে এই সুযোগটা, এই জিনিসটা আমি মনে করি আমি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমার নেতা জননেতা দেশনায়ক তারেক রহমানের, উনি নিজে একজন প্রবাসী এবং ওনার এই এলাকাতে উনি ছিলেন 16 বছর। প্রবাসের যে কি যুদ্ধ এবং এখান থেকে আমরা যে যুদ্ধ করি, বিশেষ করে শুধু ইংল্যান্ড না, বহির্বিশ্বের প্রত্যেকটা জাতীয়তাবাদী দল বলেন, জামাতে ইসলাম বলেন, মানে এন্টি ফেসিবাদী সরকার সবাই কিন্তু এই আন্দোলনগুলো করছে এবং তাদেরকে সবাইকে যেন মূল্যায়ন করা হয়। আমি এটাই বলবো। ধন্যবাদ। 30 সেকেন্ড আপনার মতামত কি আমরা শেষ করতে হবে? জি, আমি মনে করি যে এই জিনিসটা নিয়ে লুকোচুরি না করে একটা আইন করা হোক।